স্বাগত সংবাদ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। একদিনে করোনা শনাক্ত ছাড়ালো ৬,০০০, আরও ৮১ জনের মৃত্যু। রোগী শনাক্তের হার ১.৯%। বিশেষ লকডাউনের তৃতীয় দিনে রাজধানী ছেড়ে যায়নি দূরপাল্লার গণপরিবহন। বাড়তি ভাড়ায় ছোট গাড়িতে আসছেন কর্মজীবীরা। দুই কোম্পানির আওতায় ঘাটাচর থেকে কাঁচপুর রুটে বাস চলাচল শুরু ৭ সেপ্টেম্বর। ঢাকায় চলতে পারবে না কোনো অবৈধ যান। মুক্তিযোদ্ধাদের চতুর্থ তালিকা প্রকাশ করল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অন্তর্ভুক্ত আরও ২,৯৭৩ জনের নাম। দেশে করোনায় আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৫৫ এবং নারী ২৬ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ১৩,৮৬৮ জনের। ৫৫৪ ল্যাবে ২৪ ঘন্টায় ৩০,৩৯১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬,০৫৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৯৩%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮,৭২,৯৩৫ জনে। সুস্থ হয়েছেন আরও ৩,২৩০ জন। এ নিয়ে মোট সুস্থ ৭,৯৪,৭৭৩ জন। রাজশাহী, খুলনা সহ ১১ জেলায় করোনায় ৬৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন, আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩ জন। এদিকে শতভাগ শনাক্ত হয়েছে চুয়াডাঙ্গায়। এমন পরিস্থিতিতেও কঠোরভাবে মানানো যাচ্ছে না বিধিনিষেধ। লকডাউন আর বিধিনিষেধ কোনো কিছুতেই ঠেকানো যাচ্ছে না সংক্রমণ আর মৃত্যু। করোনা যেন ভয়াবহ হয়ে উঠেছে রাজশাহীতে। বৃহস্পতিবার একদিনে রেকর্ড ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন, যাদের ১৩ জনই রাজশাহীর। চিকিৎসকরা বলছেন, বয়স্কদের পাশাপাশি তরুণদের মৃত্যুর হার বাড়ছে। এদিকে খুলনা বিভাগে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন, যাদের বেশিরভাগই কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার। লকডাউনের শুরুতে আমাদের যে পার্সেন্টেজ ছিল, আজকে ২ দিনে আমরা দেখছি সামান্য কিছু কমেছে, তবে পুরোপুরি রেজাল্ট পেতে আমাদেরকে পুরো সপ্তাহ লকডাউনের জন্য অপেক্ষা করতে হবে। এদিকে সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। এছাড়া বগুড়ায় ৩ হাসপাতালে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। এদিকে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ৪১টি নমুনা পরীক্ষার বিপরীতে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতভাগ। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে যেগুলো নেগেটিভ এসেছে, সেই রেজাল্টগুলো আসে নাই, সেগুলো যখন আসবে তখন অরিজিনাল শতকরা হার আমরা পাবো। তো এটা আসলে প্রতিদিনেরটা একটু বলা কঠিন। সেক্ষেত্রে হয়তো ১ সপ্তাহ বা ১৫ দিন এই ধরনের অন্তর অন্তর যদি আসে, তাহলে মানে অ্যাকচুয়াল এর গড় সংক্রমণের হারটা বের করা সম্ভব হবে। করোনায় মৃত্যু আর শনাক্তের হার বাড়লেও সাধারণ মানুষের অবাধ চলাচল এখনো বন্ধ হচ্ছে না। লকডাউনের আওতাধীন ঢাকার আশপাশে ৭ জেলাসহ বিভিন্ন জায়গায় খোলা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল ও বিপণী বিতান। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জনসাধারণের চলাচল। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের কমপক্ষে ২০টি জেলায় করোনার নমুনা পরীক্ষা বাড়ানো যাচ্ছে না। প্রতিদিন পরীক্ষা হচ্ছে ১০০-রও কম। করোনার উপসর্গ নিয়ে ঘুরছেন অনেকে। পরীক্ষার সংখ্যা বাড়াতে বেসরকারিভাবে অ্যান্টিজেন পরীক্ষা চালুর সুপারিশ মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ১ মাস ফাইল আটকে আছে মন্ত্রণালয়ে। শুধু সীমান্ত জেলা নয়, করোনার উচ্চ সংক্রমণ প্রায় সব জেলাতেই। যেখানে যত বেশি নমুনা পরীক্ষা, সেখানে তত বেশি করোনা শনাক্ত হচ্ছে। চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার ১০০। দিনাজপুরে একদিনেই ৪৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যা একক জেলা হিসেবে রেকর্ড। সারা দেশেই পাড়া মহল্লায় সর্দি জ্বরের রোগী, কিন্তু শরীয়তপুর, হবিগঞ্জ, মাগুরা, ঝালকাঠি, ভোলা, বরগুনা সহ কমপক্ষে ২০টি জেলায় প্রতিদিন নমুনা পরীক্ষা হয় ১০০-র কম। তাদেরকে যখন আমরা স্যাম্পল নিতে বলতেছি যে আপনি স্যাম্পলটা দিয়ে যান, যেহেতু আপনার জ্বর, সর্দি, কাশি, করোনার সবগুলো লক্ষণ আছে, তাহলে আপনি স্যাম্পলটা দিয়ে যান। তারা বলছে না, আমরা ওষুধ নিতে আসছি, ওষুধটা দিয়ে দেন, আমরা পরীক্ষা পরে করাবো। এই পিকচারটাই কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল। মানে এই পিকচারটার কারণেই তারা আসলে এই লকডাউন করা লাগবে,
তাদেরকে 10 দিন 14 দিন বাসার ভিতরে অবস্থান করা লাগবে, এটার কারণে তারা পরীক্ষা করতে যাচ্ছে না। করোনা শনাক্তে আরটিপিসিআর এর পাশাপাশি প্রতিটি জেলাতেই র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা চালু আছে। পরীক্ষা বাড়াতে বেসরকারিভাবেও অ্যান্টিজেন পরীক্ষার উদ্যোগ নিচ্ছে সরকার। দুর্গম অঞ্চলগুলোতে বা গ্রামে গিয়ে টেস্ট করাটা একটু কঠিন হবে এবং ওই জায়গাগুলোতে আমাদের পৌঁছাটাও একটু কঠিন হচ্ছে আর কি হয়তোবা। আমার মনে হয় যে অ্যান্টিজেন টেস্টটাকে অ্যাভেলেবেল করা উচিত, কারণ হলো যে যতটাই হোক কিছুটা হয়তো আমরা মিস করব, তারপরেও কিন্তু এই টেস্টটা করে আমরা কিছুটা হলেও সুফল ভোগ করতে পারবো। ঢাকা ও ঢাকার বাইরে সেবার মান ভালো এমন হাসপাতালই পাবে অনুমোদন। পরীক্ষায় আগ্রহী ৩৫টি হাসপাতাল এর মধ্যে আবেদন করেছে। ১ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ গেলেও তা এখনও অনুমোদনের অপেক্ষায়। মাত্র ২০ মিনিটে করোনা শনাক্ত হয় অ্যান্টিজেন পরীক্ষায়। বেসরকারি আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় ৩,০০০ টাকা খরচ হলেও অ্যান্টিজেন পরীক্ষায় তা সম্ভব মাত্র ৭০০ টাকায়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীকে বিচ্ছিন্ন রাখতে চলা বিশেষ লকডাউনের তৃতীয় দিনেও কোনো গণপরিবহন রাজধানী ছেড়ে যায়নি। তবে মানুষের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। কর্মজীবীরা দ্বিগুণ তিনগুণ ভাড়া দিয়ে পিকআপ ভ্যান কিংবা অটো যানে করে রাজধানীতে ঢুকছেন। অনেকে আবার হেঁটেও কর্মস্থলের দিকে রওনা দিয়েছেন। এটি রাজধানীর আব্দুল্লাহপুরের চিত্র। বিশেষ লকডাউনের কারণে কোনো গণপরিবহন রাজধানীতে না ঢোকায় হেঁটেই কর্মস্থলের দিকে রওনা দিয়েছেন কর্মজীবী মানুষেরা। কোম্পানি কাজ করি, এখন না গেলে তো হবে না, কাজ সব আটকে থাকবে। এখন লকডাউন তো মানুষ সেটা মানবে না ভাই, এখন মানুষের তো পেটে তো খোঁতা। অটো রিক্সাগুলো চাইলে 3 ডাবল ভাড়ার বেশি চাচ্ছে আর কি। আমি কই বাবা আমারে লইয়ে যাও, আমি 50-60 টাকা দিব, আমারে আনে নাই, এইবার আড়া দছি। অনেকে আবার রাজধানীতে কাজে এসে পড়েছেন আটকে। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ ঝেড়েছেন তারা। আসার পরে এয়ারপোর্ট নামছি, নামার পরে এই যে লকডাউন, আমি যে লোকের কাছে টাকা পাবে ওই টাকার ঘরেও যাইতে পারতেছি না, এখন বাড়ির দিকেও যাইতে পারতেছি না, আমার কাছে টাকাও নাই। গাড়ির সমস্যা আর ডবল ভাড়া, তো বাসের সমস্যা। এটা কিসের লকডাউন? লকডাউন কাকে বলে বলেন? আপনি দেখেন মানুষ যাতায়াত করতেছে, সবই স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সাধারণ মানুষের গলায় ছুরি দিয়ে এই লকডাউন আর কি। সকাল থেকেই রাজধানীর প্রবেশপথগুলোতে পুলিশের কড়া নজরদারি চোখে পড়ে। কোনো বাসকে রাজধানীতে ঢুকতে এবং বের হতে দেওয়া হয়নি। গণপরিবহন কিছু আব্দুল্লাহপুর থেকে ঘুরে যাচ্ছে, কিছু কামারপাড়ার দিক থেকে, যেটা কামারপাড়ার লাইন সেটা কামারপাড়া যাচ্ছে। যেগুলো অনুমোদন আছে সেগুলো অনুমোদনের গাড়িগুলো যাচ্ছে, অনুমোদনের বাইরে কোনো গাড়ি যাচ্ছে। করোনা সংক্রমণ বেড়ে যায় রাজধানীর চারপাশের জেলাগুলো সহ 7 জেলায় চলছে 9 দিনের বিশেষ লকডাউন। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে চলমান লকডাউন কার্যকরে প্রশাসন তৎপর থাকলেও মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব। কাজের প্রয়োজনে লকডাউন উপেক্ষা করে বের হওয়া মানুষের অধিকাংশই মানছে না স্বাস্থ্যবিধি। গাজীপুরে প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে চেকপোস্ট থাকলেও হালকা যানবাহনে কিংবা হেঁটে গন্তব্যে পৌঁছেছেন মানুষ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউনে গাজীপুরে প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। সেখানে পণ্যবাহী ট্রাক সহ জরুরি যানবাহন ছাড়া যে কোনো গণপরিবহন আটকে দেওয়া হচ্ছে। গাজীপুরের সকল এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্টে আমাদের চেকপোস্ট রয়েছে এবং মানুষের সচেতনতার অভাব। অনেকেই হয়তো জানেন না যে লকডাউন আছে, কিংবা অনেকে জানেন, না জেনেও তারপরে চলে আসছেন, শুধু ঘুরতে বের হয়ে গিয়েছেন, এরকম কিছু আছে। এগুলোর জন্য তাদের জন্য আমাদের রাস্তায় একটু এক্সট্রা প্রেশার নিতে হচ্ছে। তবে সচেতনতার বালাই নেই মানুষের মাঝে। বাইরে বের হওয়া অধিকাংশ মানুষই পালন করছে না স্বাস্থ্যবিধি। অনেকেই সঠিক নিয়মে মাস্ক পরছেন না, মানছেন না শারীরিক দূরত্ব। 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করতে হয়, আবার আমরা রাস্তায় 10 টাকার ভাড়া 30 টাকা দিতে হচ্ছে। লকডাউন যদি দেওয়া হয়, মানে পুরোপুরিভাবে দেওয়া হতো, তাহলে এটা সবার জন্য আর কি ভালো হতো। যে এইভাবে লকডাউন দেওয়া মানে কি যারা চাকরিজীবী তাদের অনেক কষ্টকর হয়ে যায়। বাস না চললেও চলছে সিএনজি রিকশার মতো হালকা যানবাহন। সেগুলোতে 2 থেকে 5 গুণ বাড়তি ভাড়া দিয়ে গন্তব্য ছুটছে মানুষ। রাস্তা হলো 10 টাকা, সেই জায়গায় আমরা 50 টাকা দেবো, মানে বাসা পর্যন্ত যাওয়ার মতন সমস্যা হয় না। যেদিকে পুলিশ আটকাচ্ছে এর থেকে 10 ফিট বা 20 ফিট দূরে করে নামাই দিচ্ছে, কিন্তু চলতেছে। লকডাউন বলতে কিছুই নেই, এখানে যাতায়াত করতেছে, ঠিক আছে। এই যে আমরা এখান থেকে যাতায়াত করতেছি, কিন্তু আমাদেরকে হয়রানি করা হচ্ছে গাড়িগুলো বন্ধ করে দিয়ে। এদিকে লকডাউন কার্যকরে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে কাজ করছে ভ্রাম্যমাণ আদালতের 17টি টিম।
জরুরি পরিষেবা ব্যতীত আপনারা জানেন ওষুধ খাদ্যপণ্য সেই গাড়িগুলো ব্যতীত অন্যান্য যে সমস্ত গাড়ি সেগুলো এই রোডে প্রবেশ করতে দিচ্ছি না। প্রযোজ্য ক্ষেত্রে অনেক সময় অর্থদণ্ড দেওয়া হচ্ছে, যেখানে কেউ স্বাস্থ্যবিধি মানছে না কিংবা সরকারি আদেশ অমান্য করছে সেখানে প্রযোজ্য ক্ষেত্রে জরিমানাও করা হচ্ছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গেল 22 জুন গাজীপুর সহ 7 জেলায় 9 দিনের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণ, গণমাধ্যম এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব কমিয়ে আনতে চান নতুন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। নতুন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সেনাবাহিনীকে পরিচালনা করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। সেনাপ্রধানের দায়িত্ব নিয়ে সেনা সদরে আজ এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। গণভবনে নতুন সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদকে জেনারেলের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেনা সদরে পৌঁছালে তাকে স্বাগত জানান বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনা সদরে আনুষ্ঠানিকভাবে নতুন সেনাপ্রধানকে দায়িত্ব বুঝিয়ে দেন তিনি। সামরিক রীতিতে বিদায় জানানো হয় জেনারেল আজিজ আহমেদকে। এই সময় নতুন সেনাপ্রধান তার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনী সম্বন্ধে যা কিছু জনগণের জানার আগ্রহ আছে সেগুলো আমরা জানাবো। সেনাবাহিনীর সাথে জনগণের দূরত্ব থাকবে না, সেনাবাহিনীর সাথে মিডিয়ার দূরত্ব থাকবে না। আপনাদের সহযোগিতাই আমাদের পথ চলার জন্য একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনকের জন্মশতবার্ষিকীর বছরে নতুন দায়িত্ব পেয়ে একবিংশ শতাব্দীর উপযোগী করে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলার কথা জানান জেনারেল শফি। বাহিনীর যে ক্লাসিক্যাল রোলগুলো আছে, আমরা সচরাচর যে দায়িত্ব পালন করে থাকি সেই দায়িত্বগুলো আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি। চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ সেনাবাহিনী তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে যা করণীয় তাই যেন আমার নেতৃত্বে করতে পারে। জেনারেল শফি নবম বিএমএ লং কোর্সে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি চীন, আমেরিকা থেকে উচ্চতর সামরিক শিক্ষা নেন। এছাড়া চাকরি জীবনে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি 19 পদাতিক ডিভিশনের কমান্ড ও পার্বত্য চট্টগ্রামে কাউন্টার ইনসার্জেন্সি সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকা মিশনে ডেপুটি কোর্স কমান্ডার হিসেবে 2 বছর কাজ করেন জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের আওতায় 7 সেপ্টেম্বর ঘাটারচর কাঁচপুরের সব বাস আসছে 2টি কোম্পানির অধীনে। সেখানে মালঞ্চ ও রজনীগন্ধা ছাড়া অন্য কারো বাস চলবে না। আর 1 জুলাই থেকে ঢাকার মধ্য দিয়ে চলতে পারবে না কোনো অবৈধ যানবাহন। সিটি কর্পোরেশনের বৈঠক শেষে সব কথা জানিয়েছেন উত্তর ও দক্ষিণ ঢাকার মেয়র। যানজটমুক্ত রাজধানী গড়তে রুট রেশনালাইজেশনের মাধ্যমে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক। কয়েক দফা বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছিল সে উদ্যোগ আলোর মুখ দেখবে এপ্রিলে, তবে করোনায় তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের 17তম সভা শেষে দক্ষিণ ঢাকার মেয়র শেখ ফজলিনুর তাপস জানান, 7 সেপ্টেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলাচল শুরু করবে মালঞ্চ ও রজনীগন্ধা নামে 2টি কোম্পানির বাস। 29 জুলাই হবে মালিকদের মধ্যে চুক্তি। আমাদের বিশেষজ্ঞ মহল যে মানদণ্ড দিয়ে দিয়েছেন সে মানদণ্ড অনুযায়ী তাদেরকে বাস নামাতে হবে। সেখানে যদি মেরামত করে সম্ভব হয় সেটা হবে, আর না হলে নতুন বাস তারা দিবে। আর উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, ঢাকার মধ্য দিয়ে রুট পারমিট ছাড়াই চলাচল করছে 1646 যানবাহন। 1 জুলাই থেকে 2 মাস সেসব বন্ধে অভিযান চলবে। ওনাকে রেজিস্ট্রেশন নেয়, তারপরে রুট পারমিট নেয় না, এটি হবে না। আগে রুট পারমিট নিতে হবে, রুট পারমিট দেওয়া যাবে কি না যাবে, তারপরে গাড়ি রেজিস্ট্রেশন হবে। রুট পারমিট ছাড়া ঢাকা শহরের ভিতরে কোনো গাড়ি চলতে পারবে না। এই পাইলট প্রকল্পের জন্য বাস মেরামত, সংস্কার ও অবকাঠামো নির্মাণে বাংলাদেশ ব্যাংক থেকে 100 কোটি টাকা ঋণ পেয়েছে বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধাদের চতুর্থ তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। চতুর্থ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে 2973 জনকে। প্রকাশিত তালিকায় 8 বিভাগের 55 উপজেলার মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় ঢাকা বিভাগের 938 জন, চট্টগ্রাম বিভাগের 177 জন, বরিশাল বিভাগের 167 জন,
খুলনা বিভাগের 562 জন, ময়মনসিংহ বিভাগের 202 জন, রাজশাহী বিভাগের 778 জন, রংপুর বিভাগের 58 জন এবং সিলেট বিভাগের 91 জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকায় পাওয়া যাবে। এর আগে 3 ধাপে 1,66,641 জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার পর্যন্ত পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি 93.50 আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা 8.6 বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবন থেকে এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর 41টি স্প্যানের সবগুলো সফলভাবে স্থাপন করা হয়েছে। 2022 সালের জুন মাস নাগাদ সেতু নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এরপর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজের এ পর্যন্ত অগ্রগতি শতকরা 70 বলেও জানান ওবায়দুল কাদের। পরে ওবায়দুল কাদের বলেন, দেশে বিদেশি বিনিয়োগের ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। এ অবস্থায় বিএনপি আন্দোলনের নামে ধ্বংসের রাজনীতি পরিত্যাগ করলে বিনিয়োগকারীরা আরও উৎসাহী ও আস্থাশীল হবে। 41টি স্প্যান বসে গেছে, অল 41। গতকাল পর্যন্ত মূল সেতু নির্মাণ কাজের অগ্রগতি শতকরা প্রায় 93.50। নদী শাসন 83.50। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা 86। বর্ষার শুরুতেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 5 মাসে আক্রান্ত 101 জন, আর জুনের 23 দিনেই রোগী মিলেছে 146 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, উত্তরা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, শাহবাগ, পরিবাগে এডিসের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ। চলতি মাসের বেশিরভাগ দিনেই বৃষ্টি হয়েছে রাজধানীতে। পরিত্যক্ত টায়ার, বাড়ির ছাদ, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে জমেছে পানি। এতে এডিস মশার বিস্তার বাড়ায় ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন অনেকেই। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এবছর এখন পর্যন্ত ঢাকায় ডেঙ্গু রোগী মিলেছে 247 জন, যার 146 জনই আক্রান্ত জুনের 23 দিনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, প্রতিটি ওয়ার্ডেই বেড়েছে এডিস মশা। ব্রুটো ইন্ডেক্সে ঘনত্ব পাওয়া গেছে 25 থেকে 50 পর্যন্ত। কীটতত্ত্ববিদেরা বলছেন, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে। আমাদের গবেষণায় আমরা যেটা দেখেছি, ঢাকা শহরের পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার কারণে আনাচে কানাচে পড়ে থাকা বিভিন্ন পাত্রে পানি জমা হয়েছে এবং সেখানে এডিস মশার জন্ম হয়েছে। বিশেষ করে টায়ারে আমরা পর্যাপ্ত পরিমাণে এডিস মশা পাচ্ছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, নিয়মিত ওষুধ ছিটানোর পাশাপাশি অভিযান চালানো হচ্ছে, এতে নিয়ন্ত্রণে থাকবে পরিস্থিতি। বিশেষজ্ঞদের একটি মতামত রয়েছে যে 1 বছর যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে এর পরবর্তী বছরে সেটার প্রকোপটা আরও হিংস্রভাবে আসে। তো সেই প্রস্তুতিও আমরা নিয়েছি। যেখানে আমরা লার্ভা পাচ্ছি সেখানে আমরা জরিমানা করছি। কিন্তু সরকারি যে আবাসনগুলো আছে, এগুলো আমাদের জন্য একটি বড় প্রতিকূলতা হয়ে দাঁড়ায়। আমরা বারবার তাদেরকে চিঠি দিয়েছি, তাগাদা দিয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এখন কঠোরভাবে তাদেরকে জরিমানা আরোপ করছি। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিরুনি অভিযান, জরিমানা সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে ডিএনসিসির নগর মাতৃসদন এবং স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। নিজেদেরকে সচেতনতা আনি, নিজেদের ঘরবাড়ি পরিষ্কার করি, নিজেদের আঙ্গিনা পরিষ্কার করি এবং সবাইকে বলি আমরা যে 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন। সিটি কর্পোরেশনের 44টি স্বাস্থ্যকেন্দ্রে আমরা বিনামূল্যে কিট ডিস্ট্রিবিউশন করেছি। আপনাদের একটি পয়সাও লাগবে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই সিটি কর্পোরেশন কার্যকর পদক্ষেপ না নিলে করোনার মধ্যে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা নিয়ন্ত্রণে সারা দেশে 14 দিন শাটডাউনের পরামর্শ দিয়েছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। জনাব শহীদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদ সন্ধ্যায়। যেটি আসলে জানতে চাই যে ঠিক কোন প্রেক্ষাপটে আপনাদের পরিস্থিতি এমন মনে হয়েছে যে শাটডাউন প্রয়োজন, এবং সেটি আরেকটি বিষয় জানতে চাই, পাশাপাশি শাটডাউন এবং লকডাউন এই দুটির মধ্যে আসলে পার্থক্য কি? দেখুন, আমরা তো বেশ কিছু বিধিনিষেধ এবং লকডাউন বাংলাদেশে চলছে, কিন্তু তারপরেও প্রতিদিনই আমরা দেখছি সংক্রমণ বাড়ছে,
রোগী বাড়ছে, হাসপাতালের উপরে চাপ বাড়ছে, আইসিইউ বেডের উপরে চাপ বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এখন আমরা আমরা এখনো যে অবস্থায় আছি সেটা কিছুটা হলেও আমরা যদি ভারতের দিকে তাকাই, যে ভারতের 1.5-2 মাস আগে যে অবস্থা ছিল, যে বিপর্যয় অবস্থা সেটা যেতে চাই না। যদি না যেতে চাই তাহলে আমাদেরকে কিছু কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে দিল্লি এবং মুম্বাই এবং অন্যান্য শহরে বা অন্যান্য স্টেটে ওরা এই ধরনের শাটডাউন, যেটাকে বলে সর্বাত্মক, যেটাকে বলা হয় স্টে অ্যাট হোম, এই পদক্ষেপ নেওয়ার কারণে তারা সফল হয়েছে। যে দিল্লিতে প্রতিদিন 28,000 করে সংক্রমিত হচ্ছিল, এখন সেটা 100-150, কখনো 100-র নিচে, কোনো দিন ওখানে কোনো মৃত্যু হচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদেরও মনে হয়েছে যে শাটডাউন বলতে শুধুমাত্র জরুরি সেবার বাইরে আপাতত সবকিছু, দোকানপাট, গণপরিবহন, অফিস আদালত যদি আমরা বন্ধ রাখতে পারি, এই 2 সপ্তাহ যে স্যাক্রিফাইস যদি বলি বা ত্যাগ স্বীকার বলি, তাহলে আমি মনে করি যে আগামী দিনে আমরা অনেক ভালো থাকবো, আবার জীবিকা চলবে, অর্থনীতি চাকা চলবে এবং আমরা একটা স্বস্তির জায়গায় পৌঁছাতে পারবো। সেই জন্য সেক্ষেত্রে আপনাদের যে শাটডাউনের যে পরামর্শ সেটি আসলে সরকার গ্রহণ করছে কিনা বা কতটুকু আশাবাদী আপনি এই বিষয়ে? এবং আরেকটি বিষয় জানতে চাই, এই যে আমরা শাটডাউনের কথা বলছেন, আমরা অনেক ধরনের লকডাউন দেখেছি, অনেক ধরনের কঠিন সিদ্ধান্তও দেখেছি, কিন্তু বাস্তবে সেটি আসলে পরিণত হচ্ছে না, মাঠে সেটি কার্যকরী হচ্ছে না। শাটডাউন দিলে কি আদৌ সেটি করবার মতো প্রস্তুতি সরকারের আছে কিনা? কারণ আমরা দেখছি বিধিনিষেধ মানুষকে মানানো যাচ্ছে না কোনোভাবেই। আপনার প্রশ্ন দুটি। তার প্রথম ভাগে যেটি হলো যে সরকার ইতিমধ্যে অনেক ব্যবস্থা নিয়েছে, আমাদের অনেক পরামর্শ সরকার গ্রহণ করেছে, যার ফলে আমরা কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো আছি। এখন এই যে পরামর্শটা দেওয়া হলো, আশা করি আমি সরকার এটাকে নজর দিবে এবং ওই জন্য যেটা বলা হলো যে লকডাউন বলে আমরা যেমন অফিস আদালত খোলা রেখেছি, কারণ অফিস আদালত খোলা রাখলে যে মানুষটি অফিসে যাবে তাকে তো একটা পরিবহন নিতেই হবে। আজকে যদি সেই জন্য শাটডাউন বলতে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ, যেমন আমাদের গত বছরে মার্চ এপ্রিলে আমরা দেখেছিলাম, তখন আমাদের যে দ্রুত উন্নতি ঘটেছিল, সেই ধরনের একটা পরিস্থিতিতে আমাদের যেতে যদি চাই তাহলে আমরা এই ধরনের পরামর্শ দিয়েছি। শাটডাউনের ক্ষেত্রে সরকারের কি ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? কারণ যখন মানুষ ঘর থেকে বেরোতে পারবে না, তার যে প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেগুলো পৌঁছানো দ্বার পর্যন্ত, সেই ধরনের প্রস্তুতি বা সব মিলে শাটডাউনের যে প্রস্তুতি, সেটির জন্য আসলে প্রস্তুত কিনা সরকার? আমাদের সরকার তো বহু ধরনের ডিজাস্টার এর আগে মোকাবেলা করেছে, পারার কোনো কারণ নাই। আর প্রতিটা জনগণের যে প্রয়োজন হবে, কারণ বাকিরা সবাই যে যার প্রয়োজন মেটাবে, কিন্তু কিছু প্রান্তিক জনগোষ্ঠী যাদের কোন মানে অবশ্যই কিছু না কিছু সাহায্য প্রয়োজন হবে, সেটা খাদ্য হতে পারে, অন্য কিছু হতে পারে, সেইটা সরকার যদি প্রশাসনিক ভাবে এটা ব্যবস্থা নেয়, আমি বলতে চাই এই যে 2 সপ্তাহের এই কষ্টটা বা সমন্বয় ব্যবস্থাপনা যদি সরকার নেয়, জনগণ নেয়, আমরা যদি করি, আমরা তো বেটার ফিউচার চাই। নাকি আমরা এই ধরনের লকডাউন দিতেই থাকবো মাসের পর মাস? আমাকে অপশনটা বেছে নিতে হবে কোনটা। এই ধরনের শাটডাউনে যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার সক্ষমতা সরকারের অবশ্যই আছে। জনাব শহীদুল, আরেকটি বিষয়, খুব সামনেই আসলে কোরবানির ঈদ আসতে যাচ্ছে এবং এই ঈদকে কেন্দ্র করে আরো আশঙ্কার কথা আমরা শুনতে পাচ্ছি, যেমন রোজার ঈদের পরে আমরা যেভাবে সংক্রমণ বেড়েছে দেখেছি। এই সামনের ঈদকে কেন্দ্র করে কি শাটডাউন এবং লকডাউন সেটিকে বাড়ানো উচিত কিনা বা সে প্রক্রিয়াটা আসলে ঈদকে কেন্দ্র করে ভাবা উচিত কিনা, আপনি কি মনে করেন? এখন আসলে এই সময় যদি আমরা 2 সপ্তাহ যে শাটডাউনের কথা বলেছি, সেটা ফলাফল দেখার পরে অনেক কিছু বলা যাবে। তবে এরপরও আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী যেমন গত ঈদে স্ব অবস্থানে থেকে ঈদ করতে বলেছেন, এবারও আমরা মনে করি গতবারের মতো যে কোরবানির ঈদে যদি আমরা ওই গরুর হাটে যেটা নর্মাল টাইমে যে ধরনের কোরবানির পশু কেনা হয়, মানে কোরবানি দেওয়া হয়, এটার থেকে বেরিয়ে আসা দরকার। না হলে আবারও এই একটা ঈদও আবার নতুন করে সংক্রমণের ঝুঁকিটা বাড়িয়ে তুলবে। জনাব শহীদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য। করোনায় ক্ষতিগ্রস্ত অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য 2,520 কোটি টাকার নতুন তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে 4% সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা। এই অর্থ যোগান দিচ্ছে উন্নয়ন সংস্থা এশীয় অবকাঠামো ও বিনিয়োগ ব্যাংক AIIB। বুধবার এই তহবিল বরাদ্দের নীতিমালা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তহবিলের নাম দেওয়া হয়েছে কোভিড-19 ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট CECRFP। কেন্দ্রীয় ব্যাংকের SME অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগ এই তহবিল বাস্তবায়ন করবে।
নীতিমালা অনুযায়ী তহবিলের মেয়াদ হবে 3 বছর। গত 1 বছরের বেশি সময়ে যেসব ছোট ও মাঝারি উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ঘুরে দাঁড়াতে এ তহবিল থেকে ঋণ দেওয়া হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা সামলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ভারত। কমছে সংক্রমণ এবং মৃতের হার। তবে বিশেষজ্ঞরা বলছেন আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আরও ভয়াবহ তৃতীয় ঢেউয়ের কবলে পড়তে পারে ভারত। এদিকে বিধি নিষেধ মেনে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যাওয়া কতটুকু যৌক্তিক বা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের সুপ্রিম কোর্ট। সম্প্রতি ভারতে শনাক্ত এবং মৃতের হার উল্লেখযোগ্য হারে কমলেও নতুন করে ভীতি ছড়িয়েছে করোনার আরেক ধরন ডেল্টা প্লাস। আলোচনায় এসেছেন দুর্দান্ত ফিল্ডিং দিয়ে, তবে ভয়ডরহীন ব্যাটিংয়ে শামীম পাটোয়ারির মধ্যে ভবিষ্যৎ ফিনিশারের দেখা পেয়েছেন নির্বাচকেরা। জিম্বাবুয়ে সিরিজে ম্যাচ পেলে 3 বিভাগেই ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে চান এই নবীন সদস্য। যুব বিশ্বকাপে নিজের পরিচয়টা এভাবেই দিয়েছিলেন, ব্যাটিং অথবা বোলিং নয়। দেশের ক্রিকেটে পরিচিতি পেয়েছেন ফিল্ডিং দিয়ে। যে ফিল্ডিংয়ে বাংলাদেশ বারবার হতাশ করছে সেখানে আশা দেখাচ্ছেন শামীম পাটোয়ারি। নাসিরের পর সবশেষ সাব্বিরের ফিল্ডিং এমন মুগ্ধতা ছড়িয়েছিল। ফিল্ডিংয়ে যেমন ক্ষিপ্র, ব্যাটিংয়েও তেমনই ভয়ডরহীন অ্যাপ্রোচ শামীমের। জেনে বুঝেই তাকে জিম্বাবুয়ে সফরের টি-20তে নিয়েছে নির্বাচকেরা। 20 বছর বয়সী শামীমের ঘরোয়া ক্যারিয়ারে তার ব্যাটিংয়ের ছবিটা উঠে আসে না। 28 টি-20তে গড় 18, সর্বোচ্চ 49। দল থেকে বাদ পড়ার যে ভয়ে অন্যরা শুধু টিকে থাকার চেষ্টা করেন, সেখানে ব্যতিক্রম এই অলরাউন্ডার। হাতে জোর আছে, বড় ছক্কা হাঁকাতে জানেন। বলার মতো কোনো ভাষা নেই আসলে। অবভিয়াসলি ন্যাশনাল টিম যেহেতু কল পাইছি, সো আই এম ভেরি হ্যাপি। যখন ভালো করতে থাকবো তখনই ন্যাশনাল টিমে অবশ্যই চান্স পাবো আশা করি। সো এটার জন্য আমার জন্য অনেক, আমি মনে করি আমি অনেক লাকি। সো আমার অনেক টাইম আছে ভালো করার। বোলিংটা নিয়মিত করেন না, তবে অধিনায়ক ভরসা রাখলে ব্রেক থ্রু দেন। ঘরোয়া টি-20তে ইকোনমি 6-এর কিছু বেশি, শিকার 8 উইকেট। লিস্ট এতে উইকেট সংখ্যা 11। আমি যদি সুযোগ পাই, টিমে চান্স পাই, আমার রোল থাকবে যে আমি যেখানে ব্যাটিং করি আমার ফিনিশিং করাটা আমার কাজ থাকবে। বোলিং ফিল্ডিং তো ওটা তো আছেই। সামনে টানা 2 টি-20 বিশ্বকাপ। আস্থার প্রতিদান দিতে প্রথমে সুযোগ চাই একাদশে, আর পেয়ে গেলে হতে হবে ধারাবাহিক। না পারলে কম বয়সে দল থেকে বাদ পড়ার ধাক্কায় হারিয়ে যেতে পারে আরও একটা প্রতিভা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যার এখনকার আয়োজন। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।